পছন্দ অপছন্দে যার এত খেয়াল, আমি পারতাম নাকি তার মতো রাখতে এত খেয়াল? ভালোবাসার থেকে ভালো রাখাটা জরুরি, তাই তো ছেড়ে আসছে। জানি সেখানে থাকবে সে সুখে। মিথি, শার্লিন আর রিনিতা এসেছিল গ্রামের শেষ প্রান্তের কাঁচা রাস্তায়। মূলত গ্রাম ঘুরতে এসেছিল রিনিতাকে নিয়ে। সে তো গ্রামে মাঝে মাঝে আসে, কাল এসেছে, কয়দিন পর চলে যাবে। তাছাড়া মিথি আর রীতি তো প্রায় নিত্যদিনই গ্রাম ঝসে বেড়ায়। দুজনের দয়সের ভাড়া 3 বছরের ছোট বড় হলেও তাদের মিল ভীষণ। দুজনে প্রায় সব সময় একসাথে ঘোরে। বন্ধু বলতে তাকেই সে বোঝে, সময়ে অসময়ে তাকেই পাশে খোঁজে। কাঁচা রাস্তার দিকে গাড়ি চলাচল নেই বললেই চলে। কিছু মানুষ সাইকেল, মোটরসাইকেল নিয়ে যাওয়া আসা করে, কেউ হেঁটে চলে পথে। ওরা 3 জনে বাড়ি ফিরছিল, হঠাৎ কোনো পুরুষের কণ্ঠ শুনে 3 জনে পিছনে তাকালো। তাদের সামনে 2 জন ছেলে দাঁড়িয়ে আছে। একজনের চোখে সানগ্লাস, সম্ভবত আরেকজনের খোলা চোখ। দুজনের ঘাড়ে ব্যাগ, দেখে মনে হচ্ছে বেড়াতে এসেছে, নয়তো বাড়ি ফিরছে। শার্লিন তাদের প্রশ্নের উত্তর না দিয়ে প্রশ্ন করল, দেওয়ানবাড়ি আপনাদের কি কাজ? কে আছে সেখানে? পাভেল উত্তর দিতে চাইলে আসিফ আটকায়, সেও বাঁকা উত্তর দেয়। কি কাজ সেটা আপনার শুনে কাজ কি? কোন দিকে শুধু এটা বলুন। রিনিতা আর মিথি শুধু দেখছে। শার্লিনের বাঁকা উত্তর শুনে রাগ হলো, বলল, জানি না, আপনারা নিজে খুঁজে নেন। কি বদমাইশ মেয়ে রে বাবা, সোজাল প্রশ্নের বাঁকা উত্তর দেয়। ঠিকানা বলবেন না সেটা বললেই হয়। বদমাইশ বলতেই শার্লিন খেপে গেল, লেগে গেল কথা কাটাকাটি। মিথি থামতে বলছে, কিন্তু হচ্ছে কই। পাশের ছেলেটা এবার বিরক্ত হলো। তুই থামবি? চল, এখান থেকে গ্রামে যখন এসেছি বাড়ি খুঁজে পাওয়া ব্যাপার নয়। বলেই হাঁটতে শুরু করলো। পিছন পিছন ছেলেটাও দৌড়ে গেল। শার্লিন কিছুটা ফুঁসছে যেন। মিথি বলল, ওই বাড়ির খোঁজ করছে নিশ্চয়ই, কোনো দরকারে এসেছে, কিংবা হতেও পারে কোনো আত্মীয়। আমাদের আত্মীয় হলে চিনতাম না। রিনিতা ওদের দুজনকে টেনে নিয়ে চলল। ছেলে দুটো ততক্ষণে গ্রামের ভেতরে চলে গেছে হয়তো, কারণ তাদের পথে আর দেখা যাচ্ছে না। খেজুর গাছগুলো সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। খেজুর গাছের নিচে কাঁটা পড়েছিল। ওখানে একটা মেয়ে বখুরি বাঁধতে গিয়ে পায়ে কাঁটা ফুটিয়েছে। কয়েকজন সেখানে ভিড় করেছে। তারাও সেখানে গেল, দেখল বড় একটা কাঁটা পায়ের তলায় ঢুকে গেছে। টান দিতেই অর্ধেক বেরোলো, বাকি অর্ধেক পায়ের ভেতরে রয়ে গেছে। সেখান থেকে রক্ত পড়ছে। ডাক্তারের কাছে নিয়ে গেলে কাঁটা বাহির করে দেবে। কয়েকজন বলল, খেজুরের কাঁটা বড় বিষাক্ত, পায়ে বিঁধে থাকলে মরণও ঘটাতে পারে। প্রহর সবে বালতি হাতে পানি নিয়ে আসছিল। দূরে পরিচিত মুখ দেখে বালতি রেখে দাঁড়ালো। প্রথমে ভাবল হয়তো ভুল দেখছে, তাই আশেপাশে চোখ ঘুরিয়ে আবার তাকালো। না, একই দেখছে, কিন্তু তারা কি করে? তার ভাবনার মাঝেই দুজন এসে প্রহরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। সারপ্রাইজ! প্রহরের চোখ সত্যি দেখেছে। তাকে জড়িয়ে রয়েছে পাভেল আর আসিফ। দুজনের মুখে বিস্তার হাসি। আসিফ চটপটে স্বভাবের, সেই বলল, কেমন লাগলো সারপ্রাইজ? অবাক হয়েছিস না? তোর আসবি বললি না তো, আসলে একসাথে আসতাম। ভাই, এই প্ল্যান আসিফের। আমি চেয়েছিলাম তোকে বলে তোর সাথে আসব। তোর প্রেয়সিনী নাকি হৃদয় হরিণী তাকে দেখব। না হোক সন্ধি, আক্ষেপ রইবে কেন মনের মধ্যে বন্ধি। আবার ভাগ্য বদলাতেও পারে, হতেও পারে সন্ধি। আল্লাহ তাআলা চাইলে কোনো কিছুই নয় অসম্ভব। পাভেলের অর্ধেক কথার মানে প্রহর বুঝতে পারল না। আসিফ আশেপাশে তাকিয়ে দেখছে। তার গ্রাম সম্পর্কে ধারণা কম, গ্রামে আসা হয়নি খুব একটা, তবে ভালো লাগছে। শমশের দেওয়ান সেখানে উপস্থিত হলো। ছেলেগুলোকে দেখে জিজ্ঞেস করল, কারা এরা? না না, এরা আমার বন্ধু। বন্ধু বলতেই শমশের দেওয়ান বুঝতে পারলেন। হেসে উঠে বললেন, আগে বলবি না? তোদের না দেখলেও প্রহরের মুখে বহুবার শুনেছি, দূরে বলে তোরা আসিস না নাকি। তুই বললাম বলে রাগ করিস না, প্রহর আর তোরা তো একই, আমার নাতি। পাভেল আর আসিফ মুগ্ধ হলো। না না নো, ঠিক আছে, আমরাও তোমার নাতি, সো তুই বলতেই পারো। আজ এসেছি, প্রহর যতদিন থাকবে আমরাও থাকবো, এবং নানা নাতিরা মিলে আড্ডা দেব। শমশের দেওয়ান সহ সকলে হেসে উঠল। তিনিও বেশ শৌখিন মানুষ, তা বলার অপেক্ষা রাখে না। শার্লিন, হৃদিতা আর মিথি বাড়ির দিকে আসছিল। 3 জনে গল্পে মত্ত। হুট করে মিথির চোখ আটকে গেল সামনের মানুষগুলোর সাথে মানুষকে দেখে। এ আপা, সামনে দেখো। মিথির হাত টানাতে শার্লিন সামনে তাকালো। তারা ততক্ষণে অনেকটা কাছে এলো। সেই ছেলেগুলো প্রহর ভাই আর নানা ভাইয়ের সাথে কি কথা বলছে? এরা আবার প্রহর ভাইয়ের কেউ নয় তো? কি জানি, হতে পারে। তাহলে আমাদের দেখলে যদি প্রহর ভাইকে বেয়াদবি করার কথা বলে দেয়? আমরা কখন বেয়াদবি করলাম? তুই চুপ থাক, চল আমরা এপাশ দিয়ে তোদের বাড়ি যাই। শার্লিন মুখে এক কথা বললেও মনে মনে একটু ভয় পেল।
তার মাকে বললেই বকা খাবে, সেখানে তিনি তো কিছু হলেই বকা দেওয়ার জন্য তৈরি থাকেন। সেখানে অতিথিদের ঠিকানা বলেনি, এতে তো আরও বকা। ওরা তিনজনে এক প্রকার লুকিয়ে দূর থেকে ঘুরে যাচ্ছিল, তবে শেষ রক্ষা হলো না। সামনে থেকে পিয়াস ডেকে উঠল, ব্যাস, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, এই প্রবাদটা সঠিক হলো। পিয়াসের ডাকে সামনের মানুষগুলো পিছনে তাকালো, দুজনের ভ্রু কুঁচকে এলো। শমশের দেওয়ানও তাদের ডাকলো ওদিকে যেতে। উপায় না পেয়ে তিনজনে ধীর পায়ে চলল। ওরা তিনজনে যেতেই পাভেল আর আসিফ জিজ্ঞেস করল, এরা কারা? কি কাসিন। আসিফ ভ্রু কুঁচকে শার্লিনের দিকে চেয়ে আছে, শার্লিন অন্যদিকে। সে মনে মনে বলছে, মিথ্যেবাদী মেয়ে রে বাবা। পিয়াস ওদের ডাকছে, তাই সেই বাহানায় মিথি বলল। আমরা যাই দাদু, পিয়াস ভাই ডাকছে। শমশের দেওয়ান যেতে বলতেই তিনজন যেন হাফ ছাড়ল, তড়ি ঘড়ি করে ছুটল। শমশের দেওয়ানও গেল ওপাশে। সবাই চলে যেতেই প্রহরকে আকুল হয়ে জিজ্ঞেস করল, মিথি নাম ধরে ডাকলো, কিন্তু ওখানের মধ্যে মিথি কোনটা? ছবি দেখেছিলাম ছোটবেলার, কিন্তু সেই ছবির সাথে একজনের মিল পাচ্ছি না। প্রহর ওদেরকে নিয়ে বাড়ির ভেতরে যেতে যেতে আঙ্গুল দিয়ে মিথিকে দেখিয়ে দিয়ে বলল, লাল সালোয়ার পরা যে মেয়ে, সে আমার শুকতারা। দুজনে তাকালো। তখন রাস্তায় নীরবে দাঁড়িয়ে থাকা মেয়েটাই তবে সে? যাক ভালো, ওই বদমাইশ মেয়েটা নয়। কি ভাবছিস? আয়। প্রহরের ডাকে দুজনের দৃষ্টি সরল, তার পিছু নিয়ে বাড়ির ভেতরে গেল। মিথির দৃষ্টি তাদের দিকেই ছিল। বাড়ির ভেতরে যেতেই মুড়ি খেতে খেতে পিয়াসকে জিজ্ঞেস করল, পিয়াস ভাই, প্রহর ভাইয়ের সাথে ওরা কারা? ও, ওরা প্রহরের সাথে পড়ে, ওর ভার্সিটির বন্ধু, একটু আগে আসলো। পাভেল আর আসিফ প্রহরের ঘরে আসতে গিয়ে সানিয়ার সাথে দেখা হলো। সে বলল, কারা এরা প্রহর? প্রহর মুখ গোমরা করে উত্তর দিল, তার না জানলেও চলবে, বলেই পাশ কাটল। ঘরে প্রবেশ করে আসিফ বলল, এটা সেই ভাবি নাকি? প্রহর হুঁ বলল। পাভেল বিছানায় গা এলিয়ে দিল। ভাগিস, তোর হৃদয় হরিণী তো বেশ শান্ত এবং ভদ্র মনে হলো। চঞ্চলতা দেখলে বুঝছে সে কেমন শান্ত। পুরো গ্রাম চষে বেড়ায়। হ্যাঁ, ভদ্র আছে। তুই শান্ত, সে চঞ্চল, পারফেক্ট ম্যাচ। প্রহর ভ্রু কুচকে তাকালো। পাভেলোর তাকানো দেখে বলল, আচ্ছা যা, তোর সাথে মিলবে না, তোর বড় ভাই তার সাথে সুন্দর মানাবে। একটু আগে দেখলাম, কি কেয়ারিং এখন থেকে। আসিফ হাসছে। প্রহরের ভেতর পুড়ছে। বাহির থেকে যত যাই বলুক, মন তো জানে সে ছাড়া তার পাশে অন্য কাউকে মেনে নেওয়া কতটা কষ্টের। সায়দা বানু নিজ ঘরে বসে আছেন, চোখের জল গড়িয়ে পড়ছে। ঘরের জানালা খোলা, দূরে দেখা যাচ্ছে কবরের এলিন। মায়ের আগে মেয়ে হারানো ব্যথা একজন মাই বোঝে। মা তো জীবন দিয়ে চেষ্টা করে সন্তানকে পৃথিবীতে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে। সেখানে মেয়ে বুক খালি করে পরপারে পাড়ি জমিয়েছিল ২০ বছর আগে। ভালোবাসার প্রতিদান বুঝি এমনই হয়, যার কারণে এই পরিণতি। আজ আফসোস হয়, কেন মেয়েকে না জেনে শুনে অন্যের কথায় বিয়ে দিয়েছিল, কেন সেদিন চোখে চোখে রাখল না। তাহলে তো মেয়েকে হারাতে হতো না। আম্মা আছো? সায়দা বানু জানালা থেকে চোখ ফেরালো। সুচরিতা বেগম দরজায় দাঁড়িয়ে। শাশুড়ির চোখ জল দেখে কারণটা বুঝতে পারল। তিনি ধীর পায়ে ঘরে আসলো, বলল, আম্মা, আপনাকে আপনার ছেলে ডাকছে। প্রহরও তো খুঁজছে। ওর সাথে কিন্তু কাঁদবেন না। ছেলেটা এমনিতে মন খারাপ, ভেঙে পড়েছে, তবুও নিজেকে শক্ত রেখেছে। সায়দা বানু বিছানা থেকে নামল, চোখের জল মুছে নিল। সন্তুষ্টিতে বড় বউয়ের দিয়ে তাকিয়ে বলল, তুমি আমার সংসারের আলো, সমস্ত আধার তোমার হাত ধরে চলে গেল। এখন শুধু পিয়াসের জন্য একটা আনতে হবে, তারপর প্রহরের জীবনেও তোমার মতো আধার সরিয়ে ওর জীবনে আলো এনে দেবে এমন একটা মেয়ে খুঁজতে হবে। সুচরিতা বেগম শাশুড়ির কথায় হাসল। সেও কৃতজ্ঞ। নিম্ন ঘরের এক মেয়েকে এখানে এনেছিলেন। তাদের ভালোবাসা না দিয়ে কাকে দিবে? স্বামী, সংসার, সন্তান সবই তা নিজেরই, তাকেই তো সামলাতে হবে। অরুণা ঘর থেকে বেরিয়ে দেখল শাশুড়ির সাথে সুচরিতা বেগম আসছে। তার চোখ মুখের আদল পরিবর্তন হল। সে সুচরিতা বেগমকে একটু হিংসে করেন। মেরিনা সেদিকে পাত্তা দেয় না। সে শাশুড়িকে দেখে বলল, আম্মা, আপনার শাড়ির আঁচল উঠিয়ে নেন। সায়দা বানু আঁচল উঠালো। ছোট বউয়ের শুষ্ক মুখের দিকে তাকিয়ে বলল, মন খারাপ করিও না, আল্লাহ পরীক্ষা নিচ্ছে হয়তো। মানুষের কথায় আমরা কান দেই না, আমার ছেলেও দেয় না, সেখানে তুমি কেন দাও? কেন কষ্ট পাও? মেরিনার চোখ টলমল করছে, এখুনি কেঁদে দিবে এমন ভাব। সে চোখের জল লুকিয়ে হেসে উঠল। ঠিক আছে আম্মা। তিনি চলে গেলেন। মেরিনা দাঁড়িয়ে রইল। আসলেই কি আছে? মানুষের কথা কালি নিতে হয় না, কানে এমনিতেই আসে। এই সমাজে সন্তান না হওয়া যেন অভিশাপ স্বরূপ।
সন্তান কেন হয় না, কী জন্য হয় না, এসব খবর তারা জানে না। ডাক্তার দেখিয়েও ফল হয়নি। কম চেষ্টা তো তারা করেনি। মানুষ শুধু কথার আঘাত দিতে জানে, কেউ ব্যথা উপশম করার মলম দিতে পারে না। আজান শেষে মিলাদ শুরু হয়েছে। মিথি গোসল সেরে নতুন কাপড় পরেছে। এখনও বাড়িতে অনেক মানুষ বিধায় শার্লিন, হৃদিতা ও রীতি মিথির ঘরে বসে আছে। শার্লিন গল্পের মাঝে বলল, ওই ছেলেটার সামনে পড়েছিলাম, দেখেই বলে বদমাইশ মেয়ে, দাঁড়াও প্রহরকে বলে দিব। কত বড় শয়তান দেখছো। যদিও প্রহর ভাইকে বললে সমস্যা নেই, আরেকটা ছেলে আছে না, ওটা কিন্তু ভদ্র দেখে মনে হয়। বাহিরে শোরগোল বেশি হলো। মিথির চোখ পড়ল দূরে পুকুর পাড়ের পাশে। শুভ্র পাঞ্জাবি গায়ে প্রহর দাঁড়িয়ে। ওখানটায় ওনার মায়ের কবর দেওয়া আছে। মিথির ঘরের জানালা দিয়ে পুকুর পাড়ের কিছুটা দেখা যায়। পুকুর পাড়ের পাশে অনেকটা জায়গা আছে যেখানে দেওয়ান বাড়ির পারিবারিক কবরস্থান। মিথি দূর থেকে প্রহরের চেহারা দেখতে না পেলেও বুঝতে পারল তার অবস্থা। মা হারানোর ব্যথা না বুঝলেও এক মুহূর্তের জন্য যখন ভাবে মা ছাড়া পৃথিবী, তখনই বুক কেঁপে ওঠে। মনে হয় কাঁটাযুক্ত পথে দাঁড়িয়ে আছি। আর সে তো মা বাবা দুটোই হারা। ছোট থেকে মানুষ হয়েছে, পায়নি কারও ভালোবাসা। পৃথিবীতে মা বাবা ছাড়া সবার ভালোবাসা তুচ্ছ মনে হবে। যার বাবা মা নেই, তার পুরো পৃথিবীর পথ অস্ত্রের ওপর দিয়ে হাঁটার ন্যায়। তার বন্ধু দুটো প্রহরকে দুপাশ দিয়ে জড়িয়ে নিল, কাঁধে হাত রেখে ভরসা দিয়ে নিয়ে আসছে। প্রহর হাত দিয়ে চোখের জল মুছছে। এতটুকু এদিকে আসার কারণে দেখতে পাচ্ছে। মিথির মন খারাপ হলো। কেন প্রহর ভাইয়ের জীবন এমন হলো? জীবনে কেউ একজন থাকলেও পারত। নাই বাবা মা, আরেকদিকে প্রিয়জন হারানোর ব্যথা। মনে মনে সে এবার ভেবে নিল, প্রহর ভাই না বলুক, তার বন্ধুদের একবার জিজ্ঞেস করে দেখবে, যদি কিছু জানা যায়। মিথি ভাবনার ছেদ ঘটল। জানলার দিকে কেউ নেই। শার্লিন তাকে ডাকছে দরজার কাছ থেকে। ভাবনার কতটুকু সময় মশগুল ছিল সে নিজেও জানে না। কেন যেন আজকাল প্রহর ভাইকে নিয়ে বেশি ভাবি। হুটহাট মনে পড়ে তার দুঃখের জন্য কেন সে উতলা হয়। কই আগে হয়নি এমন। মোহনিয়া বেগম ঘরে আসলো। ওড়নায় কি যেন ভরেছে বিধায় মিথির নতুন একটা ওড়না নিল। মিথি বাড়ি থেকে বাহির হলো। মানিক সাহেব মিলাদ শেষ করে পাঞ্জাবি খুলে রাখতে ঘরে আসছিল। মিথিকে দেখে পাঞ্জাবিটা তার হাতে দিল। বলল, এটা নিয়ে যা তোমা, খেতে দিতে গেলে তরকারির ঝোল ভরলে সাদা পাঞ্জাবি শেষ। মানিক সাহেব সেন্ডোগেঞ্জি গায়ে চলে গেল। মিথি দৌড়ে ঘরে এসে পাঞ্জাবি রেখে আবার ছুটল। তার দৌড় থামল গিয়ে ওই বাড়ির সামনে। মিলাদের মানুষগুলোকে খেতে দিচ্ছে, বাহিরে শাড়ি করে কার্পেট বিছিয়ে দিয়ে। সবাই ব্যস্ত খেতে দিতে। মিথি অলিন্দ নীরের গেট পেরোতে গিয়ে কারো কাঁধের সঙ্গে ধাক্কা খেল। পড়ে যেতে চাইল, পড়ল না। তবে সামনের মানুষটার দিকে তাকাতেই মুখ ছোট হয়ে এলো, জিভ কাটল। সামনে প্রহর দাঁড়িয়ে। তারই সাথে ধাক্কা লেগেছে এবং হাতে থাকা জগের পানিগুলো তার পুরো শরীর ভিজিয়ে দিয়েছে। বুকের সামনে পাঞ্জাবির পুরো অংশ ভিজেছে। প্রহরের মন খারাপ বিধায় চোখ মুখ বিষণ্ণ ছিল। মিথি জিভ কেটে কানে হাত দিয়ে বলল, দুঃখিত প্রহর ভাই, আমি আপনাকে দেখিনি। প্রহর কিছু বলল না। তার দেরি হচ্ছে। পাশ থেকে আসিফ আসলো, তার হাতে জগটা দিয়ে বাড়ির ভেতরে চলে গেল। মিথি দাঁড়ালো একপাশে। তারও মন খারাপ হলো। নিজেকে গান্ধী উপাধি দিল। আসিফ মিথির দিকে নজর দিল। সে আনমনে কিছু ভাবছে। আশেপাশে তাকালো, তারপর মিথির উদ্দেশ্য বলল, তোমাকে একটা প্রশ্ন করব। মিথি চোখ তুলে তাকালো। তারই দিকে চেয়ে মানে তাকেই বলছে। সে মাথা নাড়ালো। অনুমতি পেয়ে আসিফ বলতে নিল, মিথি, এখানে কি করছিস? বাড়ির ভেতরে যা। আসিফ পিছনে তাকালো। পিয়াস দাঁড়িয়ে আছে। সন্দেহভাজন দৃষ্টি তারই দিকে। মিথি মাথা নিচু করে দৌড় দিল। পিয়াস আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চলে গেল নিজের কাজে। সে চলে যাওয়া দেখে ধীর কণ্ঠে বলল, এ কি ভিলেন নাকি নায়ক? কোনটা? নাকি ব্যর্থ প্রেমিক? আল্লাহ জানে কে কোনটা হবে। একজন তো ব্যর্থ প্রেমিকের স্বীকৃতি নিয়ে বসে আছে। তবে আমরা তো তা হতে দিতে আসিনি। যে প্ল্যান নিয়ে এসেছি তা সাকসেসফুল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, হোক না কারো একটু মন্দ। বিশাল ভালোর মধ্যে একটু দুঃখ থাকলে কিছু যায় আসবে না। কিন্তু যার দুঃখের সাগরে বাস, তারও তো একটু সুখ সাগরের দেখা পাওয়ার হক আছে। সে না হয় সেটুকু পাক। আল্লাহ তার দিকেও একটু চেয়ে দেখুক, দুঃখের সাথে কিঞ্চিত সুখও ঢেলে দিক। সারাটি বিষণ্ণতায় কেটেছে। দিওয়ানবাড়ির প্রায় সকলের মনে হারানো মানুষের স্মৃতি মনে করে কেটেছে। আফসোস বড় কঠিন জিনিস। সব ফুরলেও আফসোস ফুরোনোস না। মনে হয় যদি এমনটা না করতাম তাহলে হয়তো তেমনটা হতো না। আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে। আমরা কেউ তা পরিবর্তন করতে পারবো না, পারবো কেবল আফসোস করতে। বাড়ির পাশে পুকুরের ধারে শিমুল গাছ আছে। শিমুলে গাছে লাল রঙা শিমুল ফুলে ভরে গেছে।
মিথি আর রীতি সন্ধ্যা হওয়াতে পুকুর পাড়ে গিয়ে বসেছিল। তখনই একটা শিমুল ফুল পড়ল। রীতি দৌড়ে গিয়ে নিয়ে আসলো, মিথির হাতে দিয়ে বলল, বসন্তের সব ফুল লাল হয় কেন আপা? শিমুল লাল, কৃষ্ণচূড়া লাল, পলাশও লাল। কারণ বসন্ত রঙহীন বলে। বসন্ত আসে ফুলের সমারোহ নিয়ে, প্রেমিক প্রেমিকার মনে ভালোবাসার উচ্ছ্বাস নিয়ে, কোকিলের ডাক, গাছের নতুন রূপ, ফুলের মাতোয়ারা সুবাস, সবই রঙিন। রঙিন লাগে না সবটা? এই জন্যই হয়তো লাল সবকিছু। মানুষ বলে ভালোবাসার প্রতীক লাল। এতটুকু বলতেই হঠাৎ মিথির মনে পড়ল প্রহরের বলা কথাটা, সবার জীবনে বসন্ত কি আসলেই রঙিন? প্রহর ভাই যে বলেছিল সবার জীবনে বসন্ত রঙিন হয়ে আসলেও আমার জীবনে বসন্ত আসে কেবল ঝরা পাতার মৌসুম নিয়ে। ঝরা পাতা বলতে কি ফুপি চলে যাওয়াকে বুঝিয়েছিল? হতে পারে তার মৃত্যুবার্ষিকী তো সেই বসন্তেই পড়ে। সে একবার আশেপাশে তাকালো, কাউকে নজরে পড়ল না। রীতিকে জিজ্ঞেস করল, প্রহর ভাইকে দেখেছিস? দেখেছিলাম। একটু আগে তার বন্ধুরা মিলে গ্রামের ওই দিকে গেল। আজকাল তুমি পিয়াস ভাইকে বাদ দিয়ে প্রহর ভাইয়ের খোঁজ কেন করো বলো তো? মিথি হকচকিয়ে গেল। রীতির কথা বোধগম্য হলো সামান্য। আমতা আমতা করে বলল, কেন খোঁজ নেওয়া বারণ? পিয়াস ভাই যেমন তিনিও তো তেমন। না, তিনি তেমন নয়। পিয়াস ভাই বেশি ভালো। প্রহর ভাই তো সবসময় কেমন গম্ভীর হয়ে থাকে। গম্ভীরতার কারণ জানলে এমন বলতি না। ওনার দুঃখ কষ্টে কি শেষ আছে? তোর বাবা মা না থাকলে কেমন লাগবে? না না, আব্বা আম্মা 100 বছর বেঁচে থাকুক। আম্মা বকা দিলেও ভালোবাসে। সে না থাকলে ভালোবাসবে কে, খাওয়াবে কে? তার মতো কেউ ভালোবাসতে পারবে না। তাহলে বুঝ, ওনার কেউ নেই, তাহলে কেমন হয়ে থাকবে? রীতি একটু ভাবল, তার মন খারাপ হলো, হয়তো বুঝতে পারল। রীতি হাত ধরে উঠে আসলো। রীতিকে পড়তে বসানোর দায়িত্ব মিথির, এখন তাকে নিয়ে পড়তে বসবে। রীতি সেই জন্য বাড়ি থেকে বই আনতে গেল। মিথি দাঁড়িয়ে রইল দরজার কাছে। তখনই প্রহর ও তার বন্ধুরা গ্রামের দিক থেকে আসছে। দুজন কি যেন বলছে আর হাসছে। প্রহর নির্লিপ্ত। মিথি তাদের দিকে তাকালো। পাভেল খেয়াল না করলেও আসিফ দেখল। দেখ প্রহর, তোর শুকতারা সন্ধ্যার আকাশে না থেকে জমিনে দাঁড়িয়ে আছে। প্রহর এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। পাভেল আসিফকে চোখের ইশারায় চুপ করতে বলল। মানিক সাহেব তখনই বাইক নিয়ে ফিরল। বাইকের শব্দে ওরা তিনজনে অন্য সাইটে গেল। মিথি বাবার আশাতে দৌড়ে গেল, হাতের ব্যাগটা নিয়ে বলল, দাও আমি নিয়ে যাই, তুমি বাইক নিয়ে এসো। মানিক সাহেব একবার প্রহর ও তার সাথের ছেলেগুলোর দিকে তাকালো, তারপর মিথির উদ্দেশ্যে বলল, এমন রাত বিরাতে বাড়ি বাহিরে এসো না আম্মা। মানুষের মতিগতি ভালো নাও হতে পারে। কে ভালো কে খারাপ তা কি বোঝা যায়? মিথি ঠিক বুঝল না, তবে আর প্রশ্নও করল না। মানিক সাহেব জোরেই বলেছিলেন বিধায় প্রহর সহ ওরা দুজনেও শুনতে পেল। তাদের খানিকটা অপমানিত বোধ হল। এমন নিচু চিন্তাভাবনা তাদের কল্পনাতেও আসে না। মানিক সাহেব তাদের ঠিকমতো চেনে না তাই কি এমন বলল, নাকি অন্য কারণও আছে? প্রহর গমগমিয়ে এগিয়ে গেল। পাভেল আর আসিফও তার পিছু পিছু ছুটল। সানোয়ার দেবান এবার একা এসেছে। শিহাবের পরীক্ষা চলছে বলে স্ত্রী ছেলেকে রেখে রিগিতাকে নিয়ে এসেছে। এবার থাকবে 1 সপ্তাহের মতো। অফিস থেকে ছুটি নিয়েছে অনেক বলে। সাইদা বানু সেজো ছেলের পাশে বসে আছে। সানোয়ার মায়ের হাতখানা ধরে বলল, আম্মা, একবার শহরে চলো, দেখে আসো শহর কেমন, কিছুদিন থেকে আসতে। না বাবা, শহরে যাইতে চাই না, মুই এনেই ভালো আছি। সাইদা বানু নাকচ করল। শহরের নাম শুনলে তার কেমন লাগে। শহরে কখনো পা না রাখলেও লোকমুখে শুনেছে শহর নাকি বিষাক্ত। সারাদিন ঘরে থাকতে হয়। গ্রামে ওখানে ওখানে গল্প করা, ভালো না লাগলে বাহিরে হাওয়ায় মন ফুরফুরে করা, এসব ওখানে নেই। শহরের বাতাস নাকি বিষাক্ত, হুট করে গেলে বমি পাবে। এসব তো শাহিনের মায়ের থেকে শুনেছে। ছেলের বাড়ি গেছিল থাকতে, কিন্তু কয়দিন পর ফিরে এসেছে। গ্রামের শান্ত বিশুদ্ধ পরিবেশে জীবনের 90% পার করে দেওয়া কেউ হুট করে শহরে গেলে মন বসাতে পারবে না, এটা স্বাভাবিক। সানোয়ারের কল এলো। ফোন বাহির করে নাম্বার দেখে বলল, আম্মা, অফিস থেকে কল এসেছে, কথা বলে আসছি। সানোয়ার চলে গেল। তখনই আগমন হলো শামসের দেওয়ানের। এসেই স্ত্রীর পানে চেয়ে বলল, বুঝলে গিন্নি, পায়ের গোড়ালিটা খুব ব্যথা করছে, একটু তেল মালিশ করে দাও তো। সাইদা বানু সেই থেকে স্বামী ভক্ত, কোনো কথা ফেলে না আগে এবং এখনও। তিনি বিছানা থেকে উঠে গেলেন। শামসের দেওয়ান ততক্ষণে খাটের ওপর শুয়ে পা লম্বা করে দিল। তেলের ছোট বাটিটা এনে তেল মালিশ করে দিতে দিতে বলল, সানোয়ার তো কইল 1 সপ্তাহ পর যাবে। সোলাইমান সেদিন বলল সেই বিষয়ে কিছু করলে তাড়াতাড়ি করো, নয়তো ছেলেটা তো থাকতে পারবে না। আজ নয় কাল এ বিষয়ে আলোচনা হবে। মানিককে বলা আছে, কাল সন্ধ্যায় আলোচনা হবে। রাতে খাবার জন্য ডাকা হচ্ছে। খাবার টেবিলে সকলে উপস্থিত হল।
আজ আরও দুটো মানুষ বাড়তি হয়েছে, এজন্য টেবিলে চেয়ার কম পড়েছে। প্রহর বসেনি, পাভেল আর আসিফও দাঁড়িয়ে। শামসের দেওয়ান উঠে পড়ল। প্রহর কিছু বলার আগে মিলন বলল, দাদু তুমি বসো, আমি উঠছি। সোনিয়া, খাবারটা আমার ঘরে নিয়ে এসো। শামসের দেওয়ান বসে পড়ল। অরুণা বিরক্ত হলো, সাথে সোনিয়াও। ছেলেকে ধীরে ধীরে বলল, এত দরদ কেন? সব ভালোবাসা প্রহর আর পিয়াস তুই কি পেয়েছিস? এত ভালো মানুষ হতে হবে না। মিলন বিরক্ত হলো মায়ের কথায়। কেন যে প্রহরকে তার মা পছন্দ করে না তা অল্প স্বল্প বুঝতে পারে, কিন্তু প্রহর অন্য রকম মানুষ। প্রহর ও পাবেল আর আসিফ বসে পড়ল। সুচরিতা মেরিনা খেতে দিচ্ছে, অরুণাও দিচ্ছিল, কিন্তু প্রহরদের দিকে আসলো না। বাটি রেখে ওপাশে চলে গেল। খাওয়ার মাঝে সাহার দেওয়ান প্রহরের উদ্দেশ্যে বলল, শুনলাম চাকরির পরীক্ষা দাও। চাকরি কি হচ্ছে না? চাকরি না হলে পড়াশুনো করে টাকা নষ্ট করে কি লাভ? পিয়াসের তাও একটা গতি হয়েছে, এবার কি করবি মানিক? প্রহরের খাওয়া থেমে গেল। পাবেল আর আসিফও হাত থামিয়ে রাখল। প্রহর মুচকি হাসল, বলল, চেষ্টা করছি, কিন্তু ভাগ্য খারাপ। তবে ভালো হয়েছে, এই কারণে হলেও মানুষ চিনতে শিখেছে। পড়ালেখা শুধু চাকরির জন্য করে না চাচ্চু, পড়ালেখা মূলত শেখার জন্য, জানার জন্য করে। হ্যাঁ, জীবনে চলার জন্য কর্মের প্রয়োজন আছে, চেষ্টা করছে, আজ হয়নি কাল হবে। তাছাড়া ওর পড়ালেখা তো শেষ হয়নি। পিয়াসের উত্তরে শমশের দেওয়ানসহ সোলাইমান ও সুচরিতা বেগমও খুশি হল। কেবল মুখ কালো করে অরুণা আর সাহার। সেলিম নীরব ভূমিকা পালন করছে। তার বলার অনেক কিছু থাকলেও বলতে পারছে না। কেবল প্রহরের দিকে এক পলক তাকালো। বোনের মতোই নিশ্চুপ স্বভাবের হয়েছে, সবকিছু সহ্য করে যায়, মুখ ফুটে বলে না কিছু। আসিফ পিয়াসের এই কথা শুনে খুশি হল। পাভেলের কানে কানে বলল, ভিলেন হলেও ভালো আছে, এজন্যই মনে হয় ছাড়তে চাচ্ছে। পাভেল কোনো কথা বলল না, সকলে চুপচাপ খেতে শুরু করল। আসিফের হঠাৎ শার্লিনের দিকে নজর গেল। শাহানারা পাশে দাঁড়িয়ে আছে। দুজনের চোখাচোখি হল। আসিফ চোখ ছোট করে রেগে পাকালো। শার্লিন মুখ বাঁকিয়ে ঘরে চলে গেল। নিথির মন খারাপ। কয়েকদিন হলো অনিমার সাথে দেখা হয় না। স্কুল শেষ হলে বন্ধুত্ব নাকি শেষ হয়ে যায় অনেকে বলে, তবে কি সত্যিই তাই? অনিমার বাড়ি পাশের গ্রামে হলেও দেখা হচ্ছে না, কারণ সে তো বাড়ি থেকে পাশের গ্রামে যেতে পারবে না। কি হয়েছে আমার আম্মার? মন খারাপ কেন? মানিক সাহেবকে দেখে মিথি নড়ে চড়ে বসল। মন খারাপ নিয়ে জবাব দিল, আব্বা, কতদিন হলো অনিমাকে দেখি না মনে হচ্ছে। এতদিন তো কখনো না দেখা হয়ে থাকিনি। মানিক সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল, হেসে বলল, ঠিক আছে, কাল আনিসুল ভাইকে বলে আনিমাকে নিয়ে আসব। মিথির মন খারাপ উধাও হল। গম্ভীর মুখে হাসি ফুটে উঠল। মানিক সাহেবকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আব্বা, তুমি সবচেয়ে ভালো। হ্যাঁ, আর আমি সবচেয়ে খারাপ। বারান্দা থেকে কথাটা মোহনিয়া বেগম বলল। মিথি মায়ের দিকে চেয়ে দাঁত চেপে হেসে বলল, তুমি ভালো, তোমার বংশ ভালো। আমার আব্বা ভালো না, আব্বার বংশ ভালো না, তাই না আম্মা? মোহনিয়া বেগম চোখ গরম করে তাকালো। মানিক সাহেব মেয়ের সাথে হেসে চলছে। তোরা বাপ বেটিতে মিলে আমার বংশের নামে নিন্দা কর। আমার বাপ ভালো, ভালো না তোর বাপ? সংসার করছো কেন বলো তো? তুমি বলেই সংসার করছো, তাই না? আগুনে ঘি পড়ল। মানিক সাহেবের কথায় মোহনিয়া বেগম চোখ পাকালো। ঘরের দরজা থেকে বাহিরে গেল। বাবা মেয়ে উচ্চস্বরে খিলখিলিয়ে হেসে উঠল। মানিক সাহেব খানিকক্ষণ মেয়ের হাসির দিকে তাকিয়ে রইল। এমন হাসি মেয়ের ঠোঁটে সবসময় দেখতে চান। রাতে ঘুমানোর আগে প্রহর তার ব্যক্তিগত ডায়েরিটা বাহির করল। লিখছে তার নিত্যদিনে অভ্যাস মতো কবিতা। আজ মাকে নিয়ে লিখতে ইচ্ছে করছে। লিখছে তাকে নিয়ে। চোখের কোণে জল টলমল করলেও ঝরছে না। পুরুষ মানুষের কাঁদতে নেই, শুধু সহ্য করে নিশ্চুপ থাকতে হয়। নোনা জল লুকিয়ে হাসতে হয়। কি লিখছিস? কবিতা নাকি চিঠি? কিছু দুঃখ, কিছু অনুভূতি, যা কবিতা হয়ে ডায়েরির পাতায় থাকে বন্দি। পাভেলের প্রশ্নের উত্তর দিয়েই প্রহর ডায়েরি বন্ধ করল। শুয়ে পড়ল আসিফের পাশে। পাভেল নিশ্চুপ থেকে বলে উঠল, দুঃখ আর অনুভূতিগুলো প্রকাশ করা উচিত। কার কাছে? যে অনুভূতির মায়া ছিল আমার হৃদয় বন্দি, নাকি যে দুঃখের কারণ? ধরে নে তারই কাছে। হতেও পারে অনুভূতি আর দুঃখ পরিবর্তে এক মুঠো সুখ উপহার পেলি। আমি যতদূর জানি, যারা কবিতা লিখতে জানে তাদের অনুভূতি প্রকাশ করার মাধ্যমের অভাব হয় না, ভয় তাদের ছোঁয়া না। তবে তুই ভয় পাস কেন? মেয়েটাকে ভালোই লাগলো, অনুভূতির মূল্য দিতেও পারে। প্রহর চোখ বন্ধ অবস্থায় বাঁকা হাসল। পাভেলের উত্তরে বলল, অনুভূতির পরিণতি জানতে চাই না, সে ভালো থাকলেই হবে। আমি ভয় পাই না, আমি শুধু চাই না আমার জন্য কেউ দুঃখ পাক, খুশিতে ভাটা পড়ুক। পাভেল বুঝল এর সাথে কথা বলে লাভ নেই। আসিফ ইশারায় চুপ করতে বলল।
যা হবে দেখা যাবে, আজকের দিনটা যাক, কালই কিছু হবে। নতুন দিনের নতুন কিছুর আশায় চোখ বুজল। সত্যি কি নতুন দিন আনন্দের হবে, নাকি আধারে ঢেকে যাবে? আজ শনিবার, দিনটা অন্য দিনের তুলনায় একটু বেশিই সুন্দর। অলিন্দ নীরের গেটে বাগানবিলাসী ফুলের বাহারি রঙে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সকাল থেকে আজকের দিনটা কেমন কোমল, রোদ নেই, বৃষ্টিও নেই, একটি শীতল শুষ্ক দিন। পিয়াস 9টার দিকে স্কুলে গিয়েছে। মিথি, শার্লিন, রীতি আর হৃদিতা মিলে প্ল্যান করেছে আজ পুকুরে গোসল করবে। গ্রামের বেশিরভাগ মানুষ পুকুরে গোসল করে, এই পুকুরেও গোসল করতে আসে। এজন্য মোহনিয়া বেগম পুকুরে নামতে দিতে চায় না, মানুষ থাকে বলে। আজও রাজি হয়নি, কিন্তু তারা তো পুকুরে নামবেই। মিথিসহ 4 জনে বসে ভাবছে কি করবে। মানিক সাহেব থাকলে না হয় বলতো কেউ যেন এখন পুকুরের দিকে না আসে, কিন্তু তিনি তো কাজে গেছেন। মিথির মাথায় বুদ্ধি আসলো, রীতিকে জিজ্ঞেস করল, রুহেল ভাই কোথায় রে? কি জানি, মাঠে গেছে হয়তো। আব্বা বলেছিল ধান খেতে নাকি পোকা ধরেছে, তা দেখে ওষুধ আনতে। ও, তাহলে এখন কি করা যায়? তখনই শার্লিন মিথিকে টেনে দূরে দেখালো, প্রহর আসছে এদিকেই। মিথি আগে ভাগে বলল, আমি কিছু বলতে পারবো না। রীতিতা খুব একটা কথা বলে না, তাই সে তো বলবে নাই। প্রহর একটু কাছে আসতেই শার্লিন ডাকল, প্রহর ভাই, আমরা একটু পুকুরে গোসল করব। প্রহর ভ্রু কুঁচকে তাকালো, সকলেই তারই দিকে চেয়ে আছে। আমাকে কি করতে হবে? সবাইকে একটু বলুন উঠতে, আর কেউ যেন না নামে। প্রহরের চোখ মিথির দিকে পড়ল, সে তার দিকে তাকিয়ে আছে। চোখের সঙ্গে চোখের মেল বন্ধন জ্বল। প্রহর নিজের চোখ সরিয়ে নিল। কাজলবিহীন চোখে তীব্র নেশা থাকে, যে নেশা আসক্ত হতে মনকে বাধ্য করে। আবারও দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝল। অনুভূতিরা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, তার মুখশ্রীতে নজর পড়লেই। আসক্তি বড় খারাপ জিনিস, ধরলে ছাড়া যায় না, হোক সেটা মানুষ কিংবা নেশা। নিজের প্রশ্নের উত্তর নিজে পেল। ভেতরে দুটো সত্তা আছে, এক সত্তা আছে অনুভূতিতে নুয়ে পড়ে, আরেক সত্তা বাস্তবতা তুলে ধরে। নিজ মনে বলা শব্দগুলো ঠোঁট থেকে উচ্চারিত হল না, মনের অন্তরালে রয়ে গেল। শার্লিন প্রহরের ভাবমূর্তি দেখছে, সে উত্তরের আশায় চেয়ে আছে। প্রহর অপেক্ষায় অবসান ঘটিয়ে উত্তর দিল, ঠিক আছে, যা, সময় 20 মিনিট। আর একটু বেশি হলে ভালো হতো প্রহর ভাই। প্রহর আবার তাকালো, সেই চাহনি দেখে মিথি চুপ হয়ে গেল, নিভে গেল চোখের উচ্ছ্বাস। শার্লিন ওকে টেনে নিয়ে গেল, প্রহরও পিছু নিল। কয়েকটা ছোট বাচ্চা আর একটা বড় মানুষ গোসল করছিল। প্রহর তাদের উঠতে বলতেই উঠে গেল। ওরা 4 জনে খুশিতে নেমে পড়ল। প্রহর যাওয়ার আগে বলে গেল, আমি ওপাশে আছে, কেউ আসবে না, তোরা তাড়াতাড়ি উঠবে। আজ দুপুর হতেই পিয়াস স্কুল থেকে আসলো। যেখানে তার স্কুল সেই গ্রামের পাটক্ষেতে আজ একটা বাচ্চার লাশ পাওয়া গেছে, গলা কেটে কে যেন রেখে এসেছে। রাতে বাচ্চাকে নিয়ে বাবা মা ঘুমিয়েছিল, সকালে উঠে দেখে ছেলে নেই। পরে খোঁজাখুঁজি করেও যখন পায়নি, সকাল গড়িয়ে যেতে এক কৃষক দেখতে পেয়ে মানুষ ডেকেছে। বয়স হয়তো 4-5 বছর হবে। পুলিশ এসেছে, চারদিকে হৈহল্লোড় উঠে গেছে এই খবরে। অনেকে বলছে সৎ বোন দুটো মিলে মেরে ফেলেছে, তারা দুজনে বড়। মা নেই, বাবা বিয়ে করে আনলে তাকে মা ডাকত না এবং পছন্দ করত না। ছেলে সন্তান হওয়ার পর তো আরও চোখের বিষয়ে গেছে। পিয়াসের মুখে এমন ঘটনা শুনে সকলে স্তব্ধ। ওর ফোনে বাচ্চাটার ছবি দেখালো। মিথি পাটখেটে লাশের ছবি দেখে আতকে উঠল। মানুষ কিভাবে পারে এত নির্দয় হতে? কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। সবাই সন্দেহ করছে বোন দুটোকে, কিন্তু এখনও সঠিকটা জানা যায়নি। সত্যি কখনো চাপা থাকে না, একদিন ঠিকই বাহির হবে। তবে দেখে খারাপ লাগছে, প্রাইমারি স্কুলে শিশু শ্রেণীতে এবার ভর্তি হয়েছিল। মাঝে মধ্যে দেখতাম কি যে মিষ্টি হাসি। ওর বাবার সাথে আসতো স্কুলে, বাড়িও স্কুলের পাশে, প্রাইমারি হাই স্কুলও এক জায়গায়। মোহনিয়া বেগমও আফসোস করছে যে এমন করেছে, আল্লাহ তাকে কঠিন শাস্তি দিক। গ্রামের অনেকে ছুটে এলো সেই বাচ্চাটাকে দেখতে। সুচরিতা বেগমকে পিয়াস ডেকে নিয়ে গেল খাবার খাবে বলে। মোহনিয়া বেগম মিথিকে বলল, আস্তে মিথির মায়ের পিছু পিছু ছুটল। বাড়ির ভেতরে যেতেই মোহনিয়া বেগম তার হাতে একটা বাটি দিল, লাউ দিয়ে মাংসের তরকারি। এগুলো কি করবো আম্মা? পিয়াস খেতে গেল, ওকে দিয়ে আয়। সকালে বলে গেছিল তার জন্য যেন রাখি। লাউ দিয়ে মাংস নাকি তার ভালো লাগে, তোর আব্বা শুনে বলেছে যেন দিয়ে আসি। মিথি বাটি হাতে বাড়ি থেকে বেরোলো। পথে রুহেলের সঙ্গে দেখা হলো। মিথিকে দেখে ওর খোঁচামারা কথা শুরু হলো। কিরে কচ্ছপ, হাতে কি? তোমারে বলতে হবে, সরো আমি যাই, তোমার তাড়া আছে। বাপরে, কি ব্যস্ত কচ্ছপ, সারাদিন তো চলিস ঠেলে ঠুলে, এখন আবার তাড়াতাড়ি? আজ অডিমা আসবে শুধু আমাদের বাড়ি, যাইও, তখন খবর করবো একদম।
রুহেল অনিমার নাম শুনতেই খুশি হলো। খেপানো যাবে না, ভালো ব্যবহার করতে হবে। দুঃখিত বোন, আর খেপামো না। অনিমা আসলে আম্মার কাছে নিয়ে গিয়ে একটু বলিস তার বৌমা নিয়ে এসেছিস। হয় আমি এমন বলি আর চাচির ঝাড়ুর বাড়ি তোমার বদলে আমার পিঠে পড়ুক? তোমার ইচ্ছে থাকলে বলো গা, ঝাড়ু বাড়ি খাবে অনিমা, দেখবে কি মজা হবে। শেষ কথাটা বলতে গিয়ে মিথি মুখ চেপে হাসল। রুহেল মাথা চুলকাতে চুলকাতে চলে গেল আর বলল, শালার জীবনটা ঝাঁটুর বাড়িময়, ছোট বড় সবগুলো অপমান করে, 1 পয়সা দাম দেয় না। প্রেমিকা কিংবা বউ, দূর, কপালে ঝাঁটুর বাড়ি ছাড়া কিচ্ছু জুটবে না। পিয়াস সবে খেতে বসেছে। সকলের দুপুরের খাওয়া শেষ। এখন বাজে প্রায় 3টে। টেবিল ফাঁকা, শুধু পিয়াস আর সুচরিতা বেগম খাবার বেড়ে দিচ্ছে। তখন মিথি আসলো, হাতের বাটিটা পিয়াসের সামনে রাখলো। আম্মা আপনার জন্য পাঠালো, আপনি নাকি পছন্দ করেন। নেন, খেয়ে বলেন তো কেমন হয়েছে আমার রান্না। তুই রান্না করলে বলতাম কেমন হয়েছে। চাচি আম্মার রান্না বরাবরের মতোই মজাদার হবে। আমি তো তেমন রান্না পারি না, টুকটাক পারি, আব্বা ছাড়া কেউ প্রশংসা করে না। পিয়াস হাসল। সুচরিতা মিথির কথা শুনে বলল সে শিখিয়ে দিবে। মিথি সে কথা স্বাভাবিকভাবে নিল, সে খাবে, এ আর এমন কি। সুচরিতা বেগম অন্য কাজে চলে গেল। রয়ে গেল মিথি আর পিয়াস। সে খাওয়ার মাঝে মিথির দিকে তাকাচ্ছে আর ভাবছে কিছু। এই টেবিলেই তারই পাশে নিজের হয়ে দাঁড়িয়ে থাকবে সে, নিজ হাতে ভাত বেড়ে দিবে, তার পছন্দ অপছন্দের খোঁজ রাখবে। এসব ভাবতেই ঠোঁটের কোনো হাসির রেখা ফুটে উঠল। 2 তলা থেকে এতক্ষণ ধরে প্রহর সবকিছু দেখল, শুনল। তার দৃষ্টি এখনও নিচেই। চেহারা দেখে বোঝা মুশকিল তার মধ্যে কি চলছে। পাশ থেকে পাভেল আসিফকে ফিসফিস করে বলছে, চলছে নাকি স্বাভাবিক? পুড়ছে, কিন্তু দেখাচ্ছে না। এই প্রহর, কিছু পড়ছে নাকি? আসিফের কথায় প্রহর তার দিকে তাকালো। তার ঠোঁটের ঠান্ডা হাসি স্পষ্ট। বুঝতে সময় নিল না কেন এমন বলছে। কোথায় কি পড়ছে? ওরা 3 জনে পিছনে ঘুরল। নবনী দাঁড়িয়ে আছে, সে প্রশ্ন করেছে। আসিফ পড়ল দ্বিধায়, এখন কি বলবে। পুড়ছে পারে, এই যে ফোনে নিউজ দেখছি, এক জায়গায় আগুন লেগেছে। পাভেল ফোন সামনে ধরে দেখিয়ে উত্তর দিল। নবনী ভ্রু কুচকে চোখ ছোট করে তাকালো। আসিফ পাভেলকে ইশারায় কি যেন বলছে, পাভেল বুঝতে পারছে না। বাটন ফোনেও নিউজ দেখা যায়? নবনীর উত্তর শুনে পাভেল হাতের দিকে তাকালো। এই রে, ভুল করে বাটন ফোন বাহির করেছে। আসিফকে বাঁচাতে গিয়ে ঝামেলা বাড়ালো। আসিফ হাসছে ঠোঁট চেপে, পাভেলও হাসার চেষ্টা করছে। নবনী তাদের দিকে সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রহরের এমন উত্তর পাভেল আসিফ আশা করেনি। নবনী মাথা নাড়ালো। অরুণা ঘর থেকে বেরিয়ে প্রহরের সাথে কথা বলতে দেখেই বলল, ওখানে কি, ঘরে আয় তাড়াতাড়ি। নবনী চলে গেল। প্রহর ওদের দুজনের দিকে কড়া নজরে তাকালো। আসিফ হিহি করে হেসে উঠল, বলল, দোস্ত, সকালে যে দেখে আসলাম গ্রামের পাশে মাঠের ওখানে বড় পুকুরটায় নৌকো আছে, ওটায় চড়ব। শাপলা ফুল আছে দেখলাম, তুলব। প্রহর কিছু একটা ভেবে রাজি হলো। শার্লিনকে ডাকল। শার্লিন ডাক শুনে ছুটে বসল। পাভেল আর আসিফকে দেখে প্রহরের সামনে ভদ্র ভূমিকা পালন করল। ধেঙ্গে রানীকে বল নৌকা চড়বে কিনা। একটু পর যেন রীতিতা রীতিকেও সাথে নিতে পারিস। শার্লিন ঠিক আছে বলেই ছুটল। মিথি নিচেই ছিল, শাহানার সাথে কি যেন হেল্প করছিল। পিয়াস খাচ্ছেই। শার্লিন গিয়ে বলতেই মিথি রাজি হলো। ওই পুকুরে শাপলা আছে, আগে কত যেত, শাপলা তুলে আনতো, কিন্তু এখন মোহনিয়া বেগম যেতে দেয় না। সকলে বলে ওখানে ভূতপেতের বাস, জোয়ান মাইয়া যাওয়া ঠিক না, এমন অনেক কথা। অথচ কত মানুষ সেখানে যায়, মাছ চাষ হয়, আশেপাশে ধান ক্ষেতও আছে। পিয়াসও শুনল। আমিও যাব, একটু অপেক্ষা কর, আসছি। পিয়াসের খাওয়া শেষ, উঠে পড়ল। হাত ধুয়ে ওপরে নিজের ঘরের দিকে যেতে লাগল। সিঁড়ির ওখানে প্রহরও দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আমি গেলে সমস্যা? না ভাই, তুমি আসো। প্রহরের জবাবে সে হাসল। হুট করে প্রহরকে জড়িয়ে ধরল। প্রহর নিজেও জড়িয়ে নিল। হঠাৎ জড়িয়ে ধরায় প্রহর চমকালেও আবার স্বাভাবিক হল। আগে কত একসাথে গ্রাম ঘুরেছে, পুকুরে দৌড়ঝাঁপ করেছে। বড় হয়ে জীবনটা কেমন বিষাদে পরিণত হল। পিয়াস একজন বড় ভাই, বন্ধু দুটোই। তার মতো মানুষও কম হয়। মানুষটাকে দেখলেই প্রহরের নিজের ভালোর কথা ভুলে যায়। থাক না কিছু অনুভূতি আড়ালে, তার পরিবর্তে যদি সবার মুখে হাসি ফুটে। সবুজ ধান খেতে রাইল মারিয়ে চলছে কিছুজন। পায়ের তলায় পিষে যাচ্ছে সবুজ ঘাস। প্রকৃতি আজকাল রঙিন রূপে ফাঁকে। চারদিক কেমন চিকচিক করে নতুনের মতো লাগে। মাঠে কিছু ছেলে মাছ ধরছে। জমিতে ছোট মাছ হয়েছে। পানি সেচে সেই মাছ ধরছে তারা। একজন পিয়াসকে দেখেই হাঁক ছেড়ে বলল, পিয়াস ভাই, তোমার সাথে আমার কিছু কথা ছিল। ওই পাড়ার মেম্বারের বেটা খুব জ্বালায় মিলি রে, ওরে কিছু কইও তো। বাপে মেম্বার 1 নাম্বার খারাপ লোক, নিজে খারাপ,
সাথে ছোট ছেলেগুলোকেও নেশায় ডুবিয়ে জীবন ধ্বংস করছে। যার বাড়িতে নেশার রমরমা ব্যবসা, সে আবার কেমন জনগণের করবে সেবা, তা অজানা নয়। কিন্তু দোষ তো আমাগোর। টাকার লোভে ভোট দিই, আবার পরে নিজেরাই পস্তাই। ততক্ষণে ওরা ছেলেগুলোর কাছাকাছি গিয়েছে। ছেলেটা বেশ বড়, প্রহরের বয়সী হবে। সে চেনে তাদের গ্রামেরই। প্রহর তার কথার উত্তর দিল। ছেলেটা নিশ্চুপ রইল। প্রহরের কথা ভুল নয়, আমরা বাঙালি। টাকা দিলেই গলে যাই, বাঁশ দিলেও ভুলে যাই পরে কি হবে তার পরিণতি। ঠিক আছে, আমি ওকে সাবধান করে দেব। তারপরও মিলিকে বিরক্ত করলে সোজা এসে বিচার দিবি দাদুর কাছে, বাকিটা দেখা যাবে। ছেলেটা মাথা বাড়ালো। মেম্বার হলেও দেওয়ানবাড়ির মানুষদের থেকে উচ্চবিত্ত নয় বিধায় তাদের ভয় পায় অনেকটা। তাছাড়া ধন সম্পদ টাকা পয়সা যাদের থাকে তাদেরই মানুষ মানে এবং ভয় পায়। আইল পথে হাঁটতে গিয়ে হুট করে শার্লিন পড়ে গেল। এক পা কাদায় পড়ে কি এক অবস্থা হলো। হৃদিতা আর মিথি ওকে টেনে তুলল। আসিফ তার পড়ে যাওয়া দেখে তখন থেকে হেসে চলেছে। মুখ চেপে হাসলেও শার্লিনের দৃষ্টি আড়ালো না। ও ওঠে দাঁড়ালো, রাগে ফুঁসল, তবে প্রহর আর পিয়াস থাকতে কিছু বলতে পারল না। জমির পানিতে পা ধুয়ে পুকুরের দিকে গেল। পুকুরের ঘাটে নৌকা বাঁধা, আশেপাশে মাঝি নেই। পিয়াস খুঁজল কিন্তু পেল না। হারুন চাচা মনে হয় বাড়ি গেছে। কিছু বলবে না তোরা, সব চড় আগে। পিয়াস বৈঠা নিয়ে আগে উঠল। পাবেল আসিফও উঠল। পরপর শার্লিন রীতি হৃদিতা উঠল। রয়ে গেল মিথি। প্রহর সবে পা দিয়েছে তখনই হুট করে নৌকা কিছু নড়ে উঠল, সরে গেল খানিকটা। টলে পড়ে যেতে মিথি ভয়ে হাতখানা চেপে ধরে। প্রহর পড়ল না। হাতের শক্ত বাঁধনে আটকা পড়ল হাত, দমে গেল পড়া থেকে। দাঁড়া, নৌকা কাছে ভিড়াই, নয়তো পড়ে যাবে। পিয়াস আরেকটু কাছে আনল। মিথির হাত এখনও প্রহরের হাতে। সকলের খেয়াল সেদিকে না থাকলেও কেউ খেয়াল করে হেসে ফেলল। মিথির হাত ততক্ষণে ছেড়ে দিয়েছে। নৌকায় ওঠার জন্য মিথি পা বাড়াল। নৌকা কাছে ভিড়লেও পিয়াস এগিয়ে এসে মিথিকে হাতে ধরে উঠিয়ে নিল। প্রহর সেই হাতের দিকে তাকিয়ে রইল। চোখ সরল না যতক্ষণ পর্যন্ত না পিয়াস মিথির হাত ছাড়ল। পিয়াস বৈঠা হাতে নৌকা চালাচ্ছে। বাকিরা সারি হয়ে বসে পড়েছে। মিথির পুকুরের পানিতে হাত বুলাচ্ছে। পুকুরটা বেশ বড় এবং অনেক মাছও আছে। ওই পাশে শাপলা ফুল ফুটে আছে, সেগুলো তোলার জন্য মিথি আর শার্লিন ওত পেতে আছে। কে বেশি তুলতে পারে এই প্রতিযোগিতাও চলবে। প্রহর, একটা গান ধরতো। কতদিন তোর গান শুনি না, কবিতাও পড়ি না বহুদিন। আগের মতোই লিখিস নাকি শুধু পড়তে ব্যস্ত? গান তুমি গাও, তোর মনে এখন বসন্ত বলছে। প্রেমের গান শোনাও। আমরা বৈরাগী মানুষ, শুধু বিরহের গান আছে। এখন প্রেমময় বসন্তে বিরহের গান শুনতে কি ভালো লাগে? বসন্ত কি শুধু প্রেম নিয়ে আসে? প্রেম বিরহ সবই চলে এই রঙিন বসন্তে। প্রহর, শুরু কর নে। আমি ফোনে গানের টিউন চালাচ্ছি। কোন গান গাইবি? প্রহর আর না করল না। আসিফকে ধীর কণ্ঠে গানের নাম বলল। নিস্তব্ধ পুকুরের জলের শব্দের সঙ্গে মিলিত হল গানের সুর। এক ঝলক সামনের মানুষটার দিকে তাকিয়ে চোখ রাখল দূর পারে। তারপরই প্রহর গাইতে শুরু করল। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পুরো গান শেষ হতেই সকলে হাততালি দিল। সকলের প্রশংসায় প্রহর তীর্যক হাসল। এই গানের মর্ম কি আর সবাই বুঝল? সবার কাছে শুধু এটা গান, তার কাছে মনের ভেতরে থাকা তীব্র অনুভূতির টান। মনে মনে ভেবেই নিল রূপসাগরে ডুব দিয়ে যোগ সাধনা করেও তাকে আর হবে না পাওয়া। নৌকার শেষ প্রান্তে আসতেই মিথি, রীতি, শার্লিন শাপলা তুলতে লাগল। হৃদিতা একটু ভয় পায়, শুনেছে পুকুরে সাপ থাকে, অনেক সময় শাপলা পাতার আড়ালেও বসে থাকে। যেহেতু শহরে বড় হয়েছে তাই ভয় পাওয়া স্বাভাবিক। চারদিকে সাদা শাপলার মধ্যে একটা লাল শাপলা ফুটে আছে। মিথি হাত বাড়াচ্ছে কিন্তু নাগালে পাচ্ছে না। মিথি হাত সরালো, পেল না বলে মন খারাপ করল। নৌকাও ভিড়বে না, কারণ সেখানে কিছু বাঁশের কঞ্চি দিয়ে ঝোপের মতো তৈরি করা। বিষণ্ণ মুখভার কারো সহ্য হল না। পিয়াস ভাই, নৌকাটা একটু বামে নিয়ে যাও। নৌকা বামে যেতেই প্রহর হাত বাড়ালো। সেও শাপলার নাগাল পাচ্ছে না। আর অল্প হলেই পাবে, কিন্তু অল্পটুকু এগোলেই পড়ে যাবে এমন অবস্থা। মিথি দেখেই বলল, থাক প্রহর ভাই, লাগবে না।
আপনি পড়ে যাবেন আবার। প্রহর শুনল না, হঠাৎ মাথায় বুদ্ধি আসলো। পা বাড়িয়ে শাপলার গাছটাকে টেনে আনলো, হাত দিয়ে ফুলটা ছিঁড়ে মিথির সামনে ধরল, তার ঠোঁটের কোনো হাসি লেপ্টে ধরল। ফুলটা নিয়েই প্রহরকে বলল, ধন্যবাদ প্রহর ভাই। সেদিকে তার খেয়াল নেই, সে তো দেখতে ব্যস্ত তার শুকতারার ঠোঁটের কোটি টাকার হাসি। এই সামান্যতে যে মেয়ে এত খুশি হতে পারে, তাকে পেলে যে কোনো পুরুষ নিজেকে ভাগ্যবান বলে উপলব্ধি করবে। সকলে নামতে লাগল। শার্লিন নামার সময় ইচ্ছে করে আসিফকে ধাক্কা দিল। আসিফ পানিতে না পড়লেও নৌকার মধ্যে হুড়মুড়িয়ে পড়ল। চোখ খিচে ব্যথা পেয়েছে তা প্রকাশ না করার চেষ্টা করল। পাভেলোকে ধরে তুলল। পড়লি কি করে? বদমাইশ মেয়ের ধাক্কায়। কথাটা ধীরে বলল, শুধু পাভেল শুনতে পেল। শার্লিন মুখ চেপে হাসছে। আসিফ রাগান্বিত চোখ তাকিয়ে আছে। এ আপা, হাসছো কেন? মিথির কথায় শার্লিন হাসি বন্ধ করল, বলল, ভূতে ধরেছে। বলেই আবার দাঁত বাহির করে হাসছে। পিয়াস ওদিকে ডাকছে। মিথি সহ সকলে বাড়ির পথে গেল। হৃদিতা জোকে ভয় পায়। মাঠে ঘাসের মধ্যে জোক থাকে, সেজন্য নিচে দেখে দেখে হাঁটছে। মিথি পিয়াসের সামনে, সবার শেষে প্রহর। কি দারুণ না? আইলের প্রথম প্রান্তে আমার শুকতারা, শেষ প্রান্তে আমি একমাত্র অভাগা। মানিক সাহেব আজ কাজ থেকে তাড়াতাড়ি ফিরল। এখনো সন্ধ্যা হয়নি, গুমোট ভাবাজ, অথচ কাল চৈত্রের কড়া রোদের পুড়িয়ে দিচ্ছিল মাঠঘাট। রোদের তাপে মাঠে থাকাও মুশকিল হয়ে পড়ছিল। তবুও জীবনের তাগিদে কৃষকদের কষ্ট করে মাঠে কাজ করতে হয়। কষ্টের মূল্য হিসেবে কি পায়? এবার আলু চাষে ব্যাপক ফলন হলো, কিন্তু দাম পেল মাত্র ৫-৬ টাকা কেজি। অথচ সেই আলুই ব্যবসায়ীরা শহরে নিয়ে বিক্রি করে ৫০-৬০ টাকা কেজি। কষ্টের মূল্য যদি হয় এই সামান্য, তবে চাষ করে লাভ কি? সবকিছুর মূল্য আছে, কেবল কৃষকের ফসলের মূল্য নেই। চাষ করে তারা, লাভবান হয় পায়ের ওপর পা তুলে বসে থাকা ব্যবসায়ীরা। মিথি ঘরে বসে নকশি কাঁথা সেলাই করছিল। মোহনিয়া বেগম সেলাই করেন মাঝে মাঝে, মিথিও সেলাই করে। সুতোর কাজ মিথি বেশ সুন্দর পারে। আনমনে গুনগুন করে গান গাইছে আর সেলাই করছে। কে কে? মিথি প্রথমে চমকে উঠল। হঠাৎ কে চোখ ধরল? ঠান্ডা হাতখানা তার চোখ ধরে আছে, কেবল স্বল্প হাসির শব্দ শোনা যাচ্ছে। মোহনিয়া বেগমও ওপাশ থেকে হাসছে, তা স্পষ্ট শোনা যাচ্ছে। কিন্তু চোখ ধরেছে কে? হাতে সুই ফাঁকাতে হাত দিয়ে দেখতেও পারছে না। কে চোখ ধরেছে আম্মা? হাসির শব্দ এবার বেশি হলো। গিটগিট করে হাসছে। চেনা হাসির শব্দে কানে আসতেই সুই রেখে হাত টেনে সরালো। তুই? হ্যাঁ, আমি। আঙ্কেল নিয়ে আসলো। তুই নাকি আমার জন্য মন খারাপ করেছিলি। মিথি অনিমাকে জড়িয়ে ধরল, ওকে বসিয়ে বলল, তোর মনে পড়েনি? হ্যাঁ, পড়েছে বলেই তো আসলাম। স্কুল শেষ হয়ে কিছু ভালো লাগে না। আগে ভাবতাম কখন স্কুল শেষ করে বেরিয়ে যাব, এখন ভাবি কেন স্কুল জীবন শেষ হলো। অনিমা মিথির হাত টেনে নিল। আশেপাশে তাকিয়ে দেখল মোহনিয়া বেগম নেই। মিথি তার লুকোচুরি দৃষ্টি দেখে শুধালো, কি হয়েছে? কি দেখছিস? তোর নাকি পিয়াজ ভাইয়ের সাথে বিয়ে? কে বলেছে? আঙ্কেল আসার সময় বলল, পিয়াজ ভাইকে মিথির সাথে কেমন মানাবে। যখন জিজ্ঞেস করলাম, কেন আঙ্কেল, মানালে কি হবে, উত্তরে বলল, তোর সাথে পিয়াজ ভাইয়ের বিয়ের আলাপ করবে আজ। তুই কি জানিস না? তুই কি রাজি? মিথি এ বিষয়ে কিছু জানে না, কেউ তো তাকে কিছু বলেনি। না, আমাকে আম্মা আব্বা কেউ কিছু বলেনি। ও, তাহলে মনে হয় সন্ধ্যায় বলবে। তুই কি বলবি? দেখ, প্রহর ভাই। মিথি জানালা দিয়ে তাকালো। পাভেল আর প্রহর যাচ্ছে কোথাও। অনিমা বলছে, আমার কেন জানি প্রহর ভাইকে বেশি ভালো লাগে। পিয়াজ ভাই ভালো মনের মানুষ, কিন্তু প্রহরকে কেন জানি ভালো লাগে তা জানি না। তোর সাথে প্রহর ভাইকে বেশ মানাতো। মিথি অনিমার পানে চাইল। কি বলছে এসব? কার সাথে মিলাচ্ছে? উনি অন্য কাউকে পছন্দ করেন। কি বলিস? কাকে? মিথি সবকিছু খুলে বলল, যতটা জানে। অনিমা সব শুনে ভাগছে। আসলে ব্যাপারটা কেমন ঘাপলা লাগছে। মিথির ধারণা সঠিক নয় মনে হচ্ছে। মিথি? মিথি? রাবেয়ার ডাকে মিথি অনিমা দুজনে দরজার দিকে তাকালো। কি চাচি? ঋতিককে দেখেছিস? না, আসেনি তো। দেখো, হয়তো খেলছে কোথাও। চাচি, রুহেল ভাই কোথায়? সে কোথায় ঘুরে বেড়া সেই জানে। একটা কাজ বললে আর একটা করে। ওরে নিয়ে আর পারি না। হেই আবার কয় বিয়ে করবে। ওরে কোন মাইয়া বিয়ে করবে বলতো? অনিমা হেসে ফেলল। মিথিও হেসে উত্তর দিল, চাচি আমার, রুহেল ভাইকে বলো যাকে পছন্দ তাকে নিয়ে আসবে। হ, ওরে কে পছন্দ করবে? যে পছন্দ করবে নিশ্চিত তার চোখে সমস্যা। ভালো মাইয়ারে পছন্দ করব না। রাবেয়া চলে গেল। অনিমা আর মিথি জোরে জোরে হাসতে লাগল। এমন মা থাকলে মান সম্মান শেষ করতে আর কাউকে লাগে না। গরম পড়েছে, কারেন্ট যাচ্ছে মিনিটে মিনিটে।
বিরক্তিতে নাক কুচকালো মানুষ। গ্রামীণ পরিবেশ শীতল হলেও চৈত্র মাসে গরম বেশি পড়ে। দিনে শীতল বাতাস থাকলেও রাতে প্রকৃতি গুমোট ভাব নিল। গাছের পাতা নড়ছে না পর্যন্ত। মিথি আর অনিমা রীতিদের বাড়ি গেছে। রুহেল তখন থেকে রীতির ঘরের সামনে ঘোরাঘুরি করছে, মাঝে মধ্যে উকি মারছে ঘরে। অনিমা আর মিথি তার কাণ্ডে হাসছে আর মজা নিচ্ছে। রাবেয়া বারান্দা থেকে বলে উঠল, গায়ে কি বিচুটি পাতা ধরেছে? অমন এদিক ওদিক ছুটছিস কেন? না আম্মা, বিচুকিতাটা ধরেনি, কিন্তু মনের মাঝে ঝড় হাওয়া বইছে। রাবেয়া দূর থেকে কেমন করে দেখল, কিন্তু কিছু বলল না। মিথি, এই মিথি। ডাকতে ডাকতে মোহনিয়া বেগম এবারই আসলো। অনিমা, রীতি আর মিথি ঘর থেকে বেরিয়ে আসলো। কি হয়েছে আম্মা? এদিকে আয়। মিথি সুরসুর করে গেল। মোহনিয়া বেগমকে অনুসরণ করে গেল ওই বাড়িতে। পথে শার্লিন মুখভার রাশভারী কণ্ঠে বলল, মিথি, তুই কি পিয়াস ভাইকে পছন্দ করিস? প্রথমে অনিমা, এখন শার্লিন আপা পিয়াস ভাইকে নিয়ে জানতে চাচ্ছে। তবে কি সত্যি আব্বা এমন কিছু ভেবেছে? কেন আপা, এমন প্রশ্ন কেন? আহা, আগে উত্তর দে। শার্লিন বাড়তি কথা শুনতে চাইল না। তার আকাঙ্ক্ষা তো মিথির উত্তরের ওপর। পছন্দ বললে তো করি। তিনি সম্পর্কে ভাই হন, পছন্দ থাকবে না? আমি সেই পছন্দের কথা বলিনি। তবে মিথি, তাড়াতাড়ি আয়। মোহনিয়া বেগমের ডাকে তাড়াতাড়ি করে গেট পেরিয়ে গেল। শার্লিনের প্রশ্নের উত্তর সে পেল না। অনিমা হয়তো শার্লিনের কথার কিছুটা বুঝতে পেয়েছে। মিথি ওর মায়ের পিছু পিছু গেল। খাবার টেবিলের ওখানে বৈঠক বসেছে যেন। বাড়ির সকলে সেখানে উপস্থিত, বাদ যায়নি মানিক সাহেবও। মিথি বুঝতে না পারলেও অনিমার কথা মনে পড়তেই বুঝতে পারল কারণটা। প্রহর দৃষ্টি মিথির চোখে মুখে। চোখ কিছু বলছে, কিন্তু চোখের ভাষা সে বুঝতে পারছে না। পাভেল আসিফকে বলছে, কি হবে এবার? ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই, নিশ্চিত মিথি রাজি হবে। হুট করে আজই বিয়ের বিষয়ে কথা হবে জানলে কালই বলে দিতাম। সুযোগের অপেক্ষা করতে গিয়ে সময় ফুরিয়ে ফেললাম। প্রহর বরাবরের মতোই নিশ্চুপ। মুখের ভঙ্গি দেখে বুঝার উপায় নেই মনে কি চলছে। শমসের দেওয়ান মিথিকে তার পাশে বসতে বলল। মিথি ধীর পায়ে এসে বসল। তার সোজাসুজি পিয়াস বসে, তার পাশে প্রহর। সামনে তাকালে প্রহরের মাথা নিচু করে রাখা মানুষটার দেখা মিলছে। শার্লিনও প্রহরের দিকে তাকিয়ে অস্থির হয়ে আছে। শমসের দেওয়ান মিথির দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জানতে চাইল, আমরা চাচ্ছি তোর আর পিয়াসের বিয়ে দিতে। সবাই রাজি। পিয়াসের সাথে বিয়ে নিয়ে বেশি মতমূলত সুচরিতার ছিল অনেক আগেই। এই নিয়ে কথা হয়ে আছে। সোলাইমান, মানিক ওরাও দ্বিমত করেনি। ম্যাট্রিক পরীক্ষা শেষ হয়ে বিয়ে হবে এমন বলা রাখা ছিল। তোকে জানানো হয়নি। এবারই আসতে যেন দ্বিধাবোধ না হয় তাই। এখন তোর মতামত শুনতে চাই। সবাই তোর মতের অপেক্ষায় আছে। হ্যাঁ বললে তবেই এগোবো, আর না বললে থেমে যাবে। এখন সিদ্ধান্ত তোর। মিথি বিস্ময় নিয়ে বসে আছে। আশেপাশে সব পরিচিত মুখ চাতক পাখির ন্যায় তার উত্তরের আশায় আছে। কারো মুখ ভার, আবার কারো উচ্ছ্বাস। প্রহরের দৃষ্টি মেঝেতে। সামনে তাকানোর সাহস হচ্ছে না। পিয়াস মিথির মুখপানে তাকিয়ে আছে। মানিক সাহেব মেয়ের উত্তরের আশায় চেয়ে আছে। মোহনিয়া বেগম পাশ থেকে ভরসা দিয়ে বলছে। মিথি তার বাবার আকুলতা বুঝতে পারল। বুঝল তারা খুশি এই সম্পর্কে। সবার দৃষ্টি আর জানার আগ্রহ শেষ হল। মিথির উত্তর এলো, সবাই যখন রাজি আমার কোনো সমস্যা নেই। এই এক কথায় প্রায় সকলে খুশি হল। আনন্দে হেসে উঠল অনেকে, মুখভার কিছুজনের। মিথির উত্তর শোনার সঙ্গে সঙ্গে প্রহর চোখ তুলে তাকিয়েছিল। তার চোখে উচ্ছ্বাস না থাকলেও বিষাদও ছিল না। আশেপাশের মানুষগুলো এই আনন্দ দেখে প্রহরের আর সহ্য হল। সে উঠে পড়ল। কাজের বাহানা দিয়ে ঘরে চলে গেল। পিছু পিছু গেল পাভেল আর আসিফ। শার্লিন ওদের যাওয়ার দিকে একবার তাকালো, আরেকবার মিথির দিকে। কি হবে শেষে? কেউ আনন্দে মেতে উঠবে, কারো হৃদয় ভাঙবে, কেউ অসহ্য যন্ত্রণা নিয়েও হাসবে। মধ্যরাত, কেউ কোথাও জেগে নেই। চারদিক অন্ধকার। গ্রামের ভেতরে সরু রাস্তা অবধি কোনো আলো দেখা যাচ্ছে না। আকাশের পূর্ণ চাঁদের আলোয় কাছাকাছি দেখা যাচ্ছে। বসন্তের হাওয়া বইছে। সেই হাওয়া কারো হৃদয়ে ঝড় তুলছে। তুফানের ন্যায় হৃদয়ের ভেতর লণ্ডভণ্ড করে দিচ্ছে। প্রহর ছাদসে সেই পুরনো কাঠের চেয়ারটায় বসে আছে। ঘুমাতে চেষ্টা করেও যখন ব্যর্থ হল, নিশ্চুপ দুজনের পাশ থেকে উঠে ছাদে এলো। তাদের কত কথা উপেক্ষা করেছে। সবই বুঝছে, আবার বুঝছে না। তাদের কথা অনুযায়ী সেও ভাবছে, কিন্তু উত্তর অন্য আসছে। ভালোবাসলে প্রকাশ করতে হয়, কিন্তু যদি সে অন্যের হওয়ার দলিলে রয়, তবে কেমন হবে প্রকাশিত অনুভূতি? পৃথিবী বলে ভালোবাসা প্রকাশ করো, হৃদয় তাই বলে, কিন্তু বিবেক বলে ভয়ঙ্কর কিছু হতে পারে। প্রহর খানিকক্ষণ থেকে আকাশের দিকে তাকিয়ে আছে। ভোর রাতে শুকোতারার দেখা মেলে। যখন চারদিকে হাওয়া থেমে গেল, চাঁদের পাশে শুকোতারার দেখা মিলল।
প্রহর চোখ খুলে তাকালো। চোখ দুটোতে শান্তির ঘুম প্রয়োজন, কিন্তু তার হচ্ছে কই। সামনে যত এগোই দুঃখরা আরও জেগে ভরছে। চেয়ার ছেড়ে উঠে পড়ল, চোখের চশমাটা খুলে হাতে নিল। আকাশপানে তাকিয়ে বলল, অবশেষে সময় আসলো। আমার সুখ তার অন্য আকাশে দেখা পেল। যে আকাশে নিজেকে উপলব্ধি করেছিলাম, সে আকাশ আজ অন্য কারণ আমি হতে দেখলাম। সব মেনে নিয়েছিস, গুটিয়ে গেছিস আগেই, তবে ব্যর্থ প্রেমিকের ন্যায় নির্ঘুম রাত কাটিয়ে কি প্রমাণ করতে চাচ্ছিস? সালা, তোরে দেখলে রাগ উঠছে। এত ভালো মহান সেজে কি হবে? এক জীবনে প্রেম বারবার আসলেও ভালোবাসা একবারই আসে। একবার হারালে আর কোনোদিন পাবি না। পাবি শুধু আফসোস আর তাকে না পাওয়ার যন্ত্রণা। তোর মতো মানুষদের ভালোবাসা উচিত নয়। নিজে বলবি না, আমাদেরও বলতে দিবি না। কথাগুলো বলেই পাভেল রেগেমেগে প্রহরের পাশে এসে দাঁড়াল। যখন ওর অস্তিত্ব জানান পেয়েছিল তখনই পিছনে তাকিয়েছিল। প্রহর পাভেলের কাছে গেল, ঘাড়ে হাত দিতেই পাভেল ঝটকায় সরিয়ে দিল। প্রহর হেসে ওকে জড়িয়ে ধরল। পাভেল ছড়াছড়ি করেও সরাতে পারল না। তাকিয়ে রইল বিষণ্ণ মুখের চমৎকার হাসির দিকে। আবেগের বয়স যা শেষ হয়েছে, তার মধ্যে ভালোবাসার জন্ম নিশ্চয়ই মোহের জন্য নেয়নি। সামনে শুক্রবার মিথির বিয়ে, আর তুই হাসছিস? কি করব বল? কাঁদবো? সারা জীবন তো কেঁদে আসলাম। এই চোখে জল ছাড়া কি মানায় বল? পাভেল চোখ বন্ধ করে রাগ সংবরণ করছে। একটু আগে ঘুম থেকে জাগনা পেয়ে যখন দেখল প্রহর নেই, শুধু আসিফ পাশে শুয়ে আছে, তখনই বুঝেছে মাঝরাতে সে কোথায় থাকতে পারে। কাল 30 মার্চ তোর জন্মদিন। ভেবেছিলাম অন্যরকম কিছু প্ল্যান করব, কিন্তু তার হলো কই। হচ্ছে তো, শের উপর হিসেবে বিয়ের দাওয়াত পাচ্ছে। আর কি চাস? 30 মার্চ জন্মদিন, 3 এপ্রিল শুক্তারার বিয়ে। এসব জন্মদিন নিয়ে আমার মাথা ব্যথা আগেও ছিল না, এখনও নেই। যেখানে আমার জন্ম অভিশপ্ত মনে হয়, আজকাল ভাবি না জন্মালেই বোধহয় ভালো হতো। তত জীবনানন্দ দাশের মতো আবার আসিব ফিরে ধানসিঁড়ের তীরে, হয়তো বা শঙ্খচিল কিংবা শালিক বেশে। যদি আসতাম তবুও ভালো হতো, তাহলে আর জীবনটা বেলাল খানের গানের মতো হতো না। নির্ঘুম কেন কাটে রাত, কেন শুধু আর্তনাদ? নির্ঘুম কেন কাটে রাত, কেন শুধু আর্তনাদ? প্রতিদিন কেন তাকে ভেবে দেখো। পাগল তোর জন্য রে পাগলে মন পাগল, পাগল তোর জন্য রে পাগলে মন পাগল। মুখে বলি তোরে যা, মন বলে থেকে যা। মুখে বলি তোরে যা, মন বলে থেকে যা। দূরে গেলে মন বুঝে তুই কত আপন। পাগল তোর জন্য রে পাগলে মন পাগল, পাগল তোর জন্য রে পাগলে মন পাগল। এই গানটা আমার ভীষণ প্রিয়। হয়তো গানের লাইনের সঙ্গে মিলে আমার মূল্যহীন অনুভূতি তাই। সর কথা বলিস না, মনে ফুর্তি ফলে গান গা, নাচ, যা ইচ্ছে কর। এখন চল, ঘুমাবি। প্রহর তার কথা মেনে নিল। নিজেকে স্বাভাবিক করা দরকার। চেয়ার ছেড়ে উঠল, পাভেলের কাঁধে হাত রেখে বলল, কাল থেকে সব স্বাভাবিক থাকবে। ভাইয়ের বিয়ের দায়িত্ব দিয়েছেন, পালন করতে হবে না? কত দায়িত্ব বল। মেয়ের পক্ষেরও ভাই হয়ে সেদিকে খেয়াল রাখতে হবে। চল ঘুমাই। প্রহর পাভেলকে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে। পাভেল তার মুখের দিকে চেয়ে আছে। এই হাসি কি আনন্দের, নাকি দুঃখ ঢাকার মিথ্যে চেষ্টা? মিথির ঘুম আসছে না কিছুতেই। কিছু কথা তাকে ঘুমোতে দিচ্ছে না। এপাশ উপাস করছে সেই থেকে। রীতিও এখনও সাথেই ঘুমোয়। তার দিকে চেয়ে দেখল সে ঘুমিয়ে আছে। না, ঘুম আসছে না। বিছানা থেকে উঠে সবসময় বন্ধ থাকা অন্য জানালাটিও আজ খুলে দিল। দমকা হাওয়া এসে চুল উড়িয়ে দিল। শরীর মন শীতল হল। জানালা দিয়ে দূরে টিমটিমে আলোর দেখা পেল। অলিন্দনীরে কেউ জেগে আছে। কার ঘর থেকে আলো আসছে? ওপাশে 3টে ঘর আছে। হুট করে কিছু মনে পড়ল। পাশ থেকে লাইটটা জ্বালিয়ে কাঙ্ক্ষিত জিনিসটি হাতে নিল। এটাই তার রাত জাগার কারণ। দিনের আলোতে নিষিদ্ধ নেয় যেই জিনিস। আজ সোমবার, আকাশের কড়া রোদের তাপে টিকে থাকা মুশকিল। তাকালে যেন চোখ ঝলসে ডুবে সূর্যের এমন রূপ। প্রহর নিজ ঘরে মাত্র গোসল সেরে বসেছে। প্রহর ভাই, আসবো?
হ্যাঁ, আয়। প্রহরের অনুমতি পেতেই শার্লিন ঘরে প্রবেশ করল। আশেপাশে তাকিয়ে বাকি দুজনকে দেখতে পেল না। কাকে খুঁজছিস? হাতে কি? শার্লিন পিছন থেকে হাতটা সামনে মেলে ধরে। প্রহর হাতের দিকে তাকালো। কি এটা? খুলে দেখেন। শার্লিন হাতের প্যাকেটটা টেবিলের উপর রাখল। প্রহর প্যাকেটটা খুলল। বেরিয়ে একটা ডায়েরি আর একটা কলম। এসব কেন? আপনার জন্মদিনের গিফট। গ্রামে তো জন্মদিন পালন হয় না, বা এসব পালন করা ঠিক না, কিন্তু গিফট তো দেওয়া মানা নাই। ডায়েরিতে আপনি কবিতা লিখবেন। কিসের কবিতা? প্রেমের নাকি বিষাদের? আপনি চাইলে সে প্রেমের কবিতা হিসাবে ধরা দিতেও পারত। এখন তো কেবল বিষাদের কবিতা হয়ে রবে। আপনি এমন চুপ না থাকলেও প্রহর ভাই, সময় শেষ হয় ভাবতে পারেন। ডাকতে ডাকতে সোলাইমান দেওয়ান ঘরে আসলো। প্রহর ডায়েরিটা আবার টেবিলে রেখে দিল। সোলাইমান দেওয়ানকে বলল, চল। তারা চলে গেল। ঘরে নিশ্চুপ দাঁড়িয়ে রইল শার্লিন। প্রহর মিথিকে পছন্দ করে সে জেনেছিল কিছু মাস আগে। সেবার যখন প্রহর আসলো, মিথিকে চুড়ি আর চিরকুট দেওয়ার পর মিথি ওকে দেখিয়েছিল। হাতের লেখা চিনতে অসুবিধা হয়নি। প্রহরীকে ছাদে জিজ্ঞেস করলে প্রথমে স্বীকার করতে চায়নি, পরে স্বীকার ঠিকই করেছে। কিন্তু এই বিয়ে শার্লিনও মেনে নিতে পারছে না। ছোট থেকে প্রহরকে চুপচাপ গম্ভীর হয়ে থাকতে দেখেছে। মায়ের কাছ থেকে শুনেছে যেই বয়সে বাচ্চারা খেলত সেই বয়সে ঘরের কোনো একা থাকত, খালামণির ছবি নিয়ে কাঁদত। তখন তো আম্মা ছিল বাবার বাড়ি। নানিমা আর মামির ভালোবাসা পেলেও মায়ের ভালোবাসার অভাব পূরণ হওয়া কি এত সোজা? তার মধ্যে আবার অনেকের চোখে বিষ হয়ে উঠেছিল। এখনও বিষ আছেই, অথচ প্রহর ভাই কারো ক্ষতি দূর, কখনো খারাপও চায়নি। এখানে কি করছে বদমাইশ মেয়ে? শার্লিন হঠাৎ কণ্ঠে চমকে উঠল। বুকে থুথু দিয়ে পিছনে তাকাল। আসিফ আর পাভেল দাঁড়িয়ে, পরনে লুঙ্গি। তবে মজার ব্যাপার হলো আসিফ লুঙ্গি উল্টো করে পড়েছে। শার্লিন ফিক করে হেসে ফেলল। ওরা দুজনে ভ্রু কুচকে তাকিয়ে আছে। হাসছে কেন তা বুঝতে পারছে না। পাভেল শার্লিনের দৃষ্টি অনুসরণ করে আসিফের দিকে তাকাল। ততক্ষণে শার্লিন ঘর থেকে বেরিয়ে গেল। তোর লুঙ্গি উল্টো কেন? এজন্য হাসছিল মেয়েটা। আসিফ চট করে নিচে তাকাল। দেখল সত্যি লুঙ্গি উল্টো করে পড়েছে। ভাগ্যিস লুঙ্গি খুলে যায়নি, শুধু উল্টো হয়েছে, নয়তো মান সম্মান গাছের আগায় উঠে যেত। পাভেলের ফোনে তখনই কল এলো। বিছানার উপর ফোনটা বাজছে। স্ক্রিনে স্পষ্ট হিমি নামটা। পাভেল কলটা ধরল না। অবহেলার বিছানায় পড়ে রইল ফোনটা। সাথে অবহেলিত হলো ফোন কল দেওয়া মানুষটার মনটা। কল না ধরে কি হবে? প্রহরকে বলিস, অথচ তুই নিজেও হিমিকে আজকাল ইগনোর করিস। আসিফের জবাবে পাভেল বলল, অবহেলা কি মানুষ এমনি এমনি করে? কেউ অবহেলা করে ইচ্ছে করে নতুন কারো দেখা পেলে, কেউ করে অনিচ্ছায়, অপর প্রান্তে মানুষটার ভালোর কারণে। হিমির বাবা কেমন জানিস তো? মানবে না, আগেই বলেছে। জানি হিমি এক কাপড়ে ঘর ছাড়তে রাজি হবে, কিন্তু তারপর কি হবে? বড়লোক ঘরের মেয়ে, আবেগে আসতে চাইবে, বলবে ডাল ভাতেও চলবে, কিন্তু সেই ডাল ভাত গিলতে তার গলায় আটকাবে, তখন নিজেকে অপরাধী মনে হবে। আমি ভালো করেছি, কারো প্রেমে না পড়ে বেঁচে গেছি। তবে তুই আর প্রহর যে চাকরির পরীক্ষা দিলি, একটা ইন্টারভিউ দিলি, যদি ভাগ্যে লেগে যেত তবে একটা গতি হতো। ফোনটা অনবরত বাজতে দেখে বোধহয় তার মায়া হলো। ছুড়ে দিল পাভেলের দিকে। কথা বল, কি বলে শোন, এভাবে কিছু হয় না। পাভেল ফোন রিসিভ করল। কথা বলতে বলতে বাহিরে চলে গেল। রুমে নেটওয়ার্ক সমস্যা করে মাঝে মাঝে। আসিফ দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে ভাবল, কেমন হবে তাদের শেষ পরিণতি? ভালোবাসায় এত বিষাদ কেন? যতজনের ভালোবাসা দেখেছি, বেশি অর্ধেকের হৃদয় ভাঙার গর্জন শুনেছি, কিন্তু প্রহরেরটা মেনে নিতে কষ্ট বেশি লাগে। বেচারার কপালে সুখ বলে কোনো বস্তু যে অবশিষ্ট রইল না। শাহানা ঘরে বসে কার সাথে যেন রাগারাগি করে কথা বলে। রাগে গিজগিজ করতে করতে ফোন রাখল। শার্লিন মাকে রাখতে দেখে জানতে চাইল, কি হয়েছে? তোর ছোট চাচা ফোন করেছিল। ভিটেমাটি, তোর বাবার জায়গা সব তারা নিজেদের নামে নিয়েছে। হয়নি, এখন বাড়িটাও চাচ্ছে। মানুষ এতটা অমানুষ কিভাবে হয় সেটা তোর ছোট চাচাকে না দেখলে বুঝতাম না। যে মানুষটা আজ নেই, তার প্রতি একটু ভালোবাসা পর্যন্ত তাদের মনে নেই, অথচ একসময় তোর বাবা সংসারের দায়িত্ব নিয়ে তাদের বড় করেছে। যা চেয়েছে দিয়েছে, নিজে না খেয়ে ভাইয়ের খাইয়েছে। সময়ের সাথে মানুষ সব ভুলে যায়, হোক সে মায়ের পেটের ভাই। শার্লিনের চোখে পানি চিকচিক করছে। শাহানার ভেতর কাঁদলেও শার্লিনের সামনে বুঝতে দিচ্ছে না। বিকেলে প্রহর ভাত ভর্তি বাজারের ব্যাগ নিয়ে ফিরল। সঙ্গে সোলাইমান দেওয়ান আর সানোয়ার দেওয়ানও রয়েছে। বিয়ের বাজার করতে গেছিল। ভ্যান থেকে সব নামিয়ে আনছে। তখনই নজর পড়ল মিথি আর রীতি বসে আছে। পিয়াস ওদের কাছেই গেল।
পিয়াস কিছু একটা বলতেই মিথি আর রীতি দুজনে হেসে ফেলল। সেই হাসি আনন্দের বদলে হৃদয়ে ব্যথা অনুভব করালো। কেউ মুগ্ধ হয়ে দেখল। বাজারের আর দুটো ব্যাগ ভ্যান থেকে নামিয়ে বাড়ির ভেতরে চলে গেল। পাভেল আর আসিফ তখনই বাড়ি থেকে বেরোল। সোলাইমানের ডাকে পিয়াস ছুটে আসলো। কাকে যেন ফোন করতে বলতে বাড়ির ভেতরে চলে গেল। চল মিথির সাথে কথা বলা যাক, যদি কিছু হয়। পাভেল মানা করল। প্রহর নিষেধ করেছে, যদি বলি তাহলে ও আর আমাদের সাথে ফিরবে না। আসিফ দমে গেল, বাড়ানো পা পিছিয়ে নিল। তবে সত্যি হারাতে চলল তার সুখ তারাকে। ভাগ্য হারানো শেষ পর্যায়ে দাঁড় করিয়েছে, দেখা যাক শেষটা কি হয়। গাছের উঁচু ডালে বসে কুকিল ডাকছে। কুকিলের মধুর কণ্ঠ আজ বিষাদ লাগছে। প্রহর পুকুর পাড়ে বসে আছে, ভাবল মিথি হয়তো আসবে, কিন্তু মিথি আজ আসল না। অকারণে তার মন খারাপ হল। অভ্যাস কি তাহলে পরিবর্তন হল? হতেও পারে, সময়ের সাথে কত কিছুই তো পরিবর্তন হয়। প্রহর পুকুর পাড় থেকে উঠে পড়ল, তাকাল মিথিদের ঘরের জানালার দিকে। বন্ধ জানালা আরও হতাশ করল। উচাটন মন কেন যেন হঠাৎ দেখতে চাচ্ছে, অথচ কিছু ঘণ্টা আগেও তার মুখদর্শন হয়েছে। উঠে সোজা গেল মিথিদের বাড়ির দিকে। আজই প্রথম মনের ডাকে সাড়া দিল সে। এক নজর তাকে দেখা যেন বড্ড প্রয়োজন হয়ে উঠেছে। প্রহর মিথিদের বাড়ির ভেতরে গেল। মোহনিয়া বেগম মাটির চুলোয় রান্না বসিয়েছে। প্রহরকে দেখেই তিনি বসতে দিলেন। কিছু বলবি?